আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ফারজানা সুচি, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা জীবনের নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা অধ্যায়ে আমাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনাগুলো কি কি এবং তা প্রতিরোধে আমরা কি ব্যবস্থা নিতে পারি সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব প্রাথমিক চিকিৎসা কি এবং দুর্ঘটনায় পতিত হওয়া একজন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা আমরা কি দিতে পারি সে সম্পর্কে। তাহলে চলো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। প্রাথমিক চিকিৎসা, আমরা কিভাবে দুর্ঘটনায় পড়া মানুষকে রক্ষা করব, এখন আমরা সেই সম্পর্কে আলোচনা করব। পানিতে ডোবা, সাপে কাটা, আগুনে পড়া, বৈদ্যুতিক শক, এই ধরনের দুর্ঘটনার কবলিত মানুষ বা কেউ এই ধরনের দুর্ঘটনায় পড়লে আমাদের কি করতে হবে সেই সম্পর্কে আলোচনা করা হবে। এখন আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি তোমরা যদি দেখো, প্রথমেই দেখতে পাচ্ছি একটা বাচ্চার হাতে আগুন লেগে গেছে, সাপে কাটা, বৈদ্যুতিক শক, পানিতে ডোবা, এই দুর্ঘটনাগুলো নিয়েই মূলত আমরা এখন আলোচনা করব। প্রথমে আসি আমরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে। কোনো ধরনের দুর্ঘটনা হলে আমরা বলি যে প্রাথমিক চিকিৎসা নিতে হবে। সেই প্রাথমিক চিকিৎসাটা কি সেটা সম্পর্কে জানব। ডাক্তার আসা বা হাসপাতালে নেয়ার পূর্বে অসুস্থ বা আহত ব্যক্তিকে দ্রুত সেবা দেওয়া বা চিকিৎসার ব্যবস্থা করাই হলো প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসার সাধারণ কয়েকটি নিয়ম আছে। সেই নিয়মগুলো কি? প্রথমে হচ্ছে সাহায্য চাওয়া, দ্বিতীয় হচ্ছে নিজেকে নিরাপদ রাখা, তৃতীয় আহত ব্যক্তিকে স্থির রাখা এবং চতুর্থ হচ্ছে আহত ব্যক্তিকে শান্ত রাখা। এই চারটাই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমরা আসি কিভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় তা আলোচনা করি। প্রথমে আসছি আগুনে পুড়ে যাওয়া। আগুনে পুড়ে গেলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? পোড়া স্থানে কমপক্ষে 10 মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে। পোড়া স্থানে বরফ ব্যবহার করা যাবে না। তারপরে যে আগুনে পুড়ে গেলে দেখা যায় ফোস্কা পড়ে, সেটাও গলানো যাবে না। সামান্য পোড়ায় বার্নাল বা পানি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাতে হবে। প্রয়োজনে দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখানে কিন্তু আমরা পোড়া গেলে কি করতে হবে সেটার একটা ছবি দেখতে পাচ্ছি। পানিতে ডোবা, কাউকে পানিতে ডুবতে দেখলে আমরা কি করব? কাউকে পানিতে ডুবতে দেখলে সবার প্রথমে আমরা যেটা করব, বড়দেরকে ডাকবো এবং জরুরি সেবার জন্য কাউকে পাঠাবো। এবার পানিতে ডোবা ব্যক্তিকে আমরা কিভাবে উদ্ধার করতে পারি? প্রথমত আমরা পানিতে ডুবে থাকা ব্যক্তির হাতের নাগালে লম্বা লাঠি ধরাতে পারি বা রশিও দিতে পারি, অথবা ভেসে থাকা এমন কোনো বস্তু যেমন বড় কাঠের টুকরা, কলা গাছ ইত্যাদি পানিতে ভাসিয়ে দেব, যাতে সেটাকে ধরে সে ভেসে থাকতে পারে। আর অবশ্যই আমরা একা একা সাঁতার কেটে উদ্ধারের চেষ্টা করব না, এতে আমাদের নিজেদেরও ডুবে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার পানিতে ডোবা ব্যক্তির যদি শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে তাহলে আমরা কি করব? আমরা দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো, রোগীকে চিৎ করে শুয়ে দিতে হবে ঠিক এমন, এবং এরপরে ডানে দেখানো ছবির মতো থুতনিটাকে আলতো করে উপরে তুলে ধরতে হবে। এরপরে রোগীর নাকটা চেপে ধরে মুখ লাগিয়ে কয়েকবার ফু দিতে হবে যতক্ষণ না রোগীর বুক ফুলে ওঠে। তবে মাঝে মাঝে রোগীকে শ্বাস ছাড়ার জন্য সময় দিতে হবে। ফু দেওয়ার পরে রোগীর বুক ফুলে উঠছে কিনা তার লক্ষ্য রাখতে হবে। রোগীর বুক যদি ফুলে না ওঠে তাহলে মাথার অবস্থান পরিবর্তন করে আবার পুনরায় ফু দিতে হবে। ডানে দেখানো ছবির মতো করে রোগীর বুকের মাঝখানে হাত রেখে 30 বার নিচের দিকে চাপ দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ছবিটা? এভাবে করে বুকের মধ্যে 30 বার করে চাপ দিতে হবে এবং খেয়াল রাখতে হবে চাপ প্রয়োগের সময় বুকের উচ্চতা যেন 1/3 দেবে যায়। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটুকু তোমরা খুব ভালো করে পড়বে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে এবং এটা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা খুবই প্রয়োজন।
রোগী নিজে নিজে শ্বাস নেওয়া বা ডাক্তার না আসা পর্যন্ত এভাবে ফু দেওয়া ও বুকে চাপ প্রয়োগ করা চালিয়ে যেতে হবে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়া। বিদ্যুৎস্পৃষ্ট হওয়া কি? মানবদেহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এ কারণে শরীরের কোনো অঙ্গে বিদ্যুতের উৎসের সংস্পর্শে এলেই কিন্তু আমরা দুর্ঘটনার মুখোমুখি হয়ে যেতে পারি এবং আমাদের সেই জায়গাটা পুড়ে যেতে পারে অথবা হৃদস্পন্দন বন্ধ হয়ে মারাও যেতে পারে। এটি মূলত বিদ্যুৎস্পৃষ্ট হওয়া। উদ্ধার এবং চিকিৎসাটা কি হবে এটার? দ্রুত সম্ভব বিদ্যুতের উৎস থেকে বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে আলাদা করতে হবে এবং আমাদেরকে অবশ্যই মেন সুইচ বা বৈদ্যুতিক প্লাগটা খুলে ফেলতে হবে এবং বৈদ্যুতিক সংযোগ যদি আমরা বিচ্ছিন্ন করতে না পারি সেক্ষেত্রে আমাদেরকে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে আলাদা করতে হবে এবং অবশ্যই আমরা যখন এই কাজটা করব তখন প্লাস্টিকের মাদুর, চটের বস্তা বা মোটা কাগজের উপর দাঁড়িয়ে কাজটা সম্পন্ন করতে হবে। কোনোভাবেই বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে আমরা স্পর্শ করব না, এতে কিন্তু উদ্ধারকারী নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়বে। সাপে কাটা। সাপে কাটা আম সাপ তো আমরা সবাই চিনি। যখন আমরা সাপ দ্বারা দুর্ঘটনায় পড়ব তখন আমরা কি করব? আমাদেরকে আসলে সাপ এড়িয়ে চলতে হবে। সাপের রং এবং গড়ন মনে রাখতে হবে। যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং ডাক্তার না আসা পর্যন্ত যেটা করতে হবে, রোগীকে যথাসম্ভব স্থির অবস্থায় রাখতে হবে। শরীরের যে অংশে সাপ কেটেছে তা বুকের অবস্থান থেকে যথেষ্ট নিচে রাখতে হবে এবং কাটা স্থানের একটু উপরে দড়ি বা কাপড় দিয়ে শক্ত করে বাঁধতে হবে। দেখো এখানে একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সাপে কাটার প্রাথমিক চিকিৎসা, সাপটাই যেখানে কেটেছে এবং তা থেকে একটু উপরে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছে। সাপে কাটলে যা করা যাবে না: বিষ বের করার জন্য ক্ষতস্থানের মুখ দিয়ে চোষা যাবে না, ক্ষতস্থানের চারপাশে ত্বক কাটা যাবে না, ক্ষতস্থানে বরফ লাগানো যাবে না, প্রয়োজন না হলে রোগীকে নাড়াচাড়া করা যাবে না, সাপ ধরার চেষ্টা করা যাবে না, ওঝা বা সাপুড়ের কাছে চিকিৎসার জন্য যাওয়া যাবে না। সো এই অধ্যায়টা তোমরা খুব ভালোভাবে পড়বে। এটা আমাদের জীবনের সাথে খুবই সবসময় মানে এই জিনিসগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন। তো আজকের ক্লাসটা আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো করে অধ্যায়টা পড়বে। সবাইকে ধন্যবাদ।